স্টুডেন্টস, হাউ আর ইউ? অনেকদিন কেটে গেল, মাধ্যমিক দিয়েছো, এবার শুরু তো করতে হবে তোমাদের পড়াশোনা। তো আজ থেকে শুরু হলো ইউটিউব সিরিজ ইংলিশ লার্নিং ট্রেজার। এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অবভিয়াসলি আজ থেকে শুরু হয়ে গেল টপিক ওয়াইজ ইউটিউব সিরিজ, আর 11 থেকে 12 ক্লাসের জন্য একদম স্টেপ ওয়াইজ লিটারেচার বিষয় নিয়ে, এবং গ্রামার থাকবে, রাইটিং স্কিল থাকবে, অবভিয়াসলি সবকিছুই থাকবে। এই জন্য এই চ্যানেলটি তোমাদের কাছে ভ্যালুয়েবল। তো চলো বেশি কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। চলো আজকে কি ক্লাস হতে চলেছে, বিশেষ করে আজকে যে ক্লাসটা, যে টপিকটা করবো, অবভিয়াসলি থাম্বনেল থেকে দেখে নিয়েছো যে আজকে 11 এর ফার্স্ট সেমিস্টারের যে প্রোজ পোর্শন রয়েছে ইংলিশে, সেই প্রোজ পোর্শন থেকে একটা টপিক, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। চলো আজকের এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কি লিখেছেন বলো তো দেখি তোমরা। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কি লিখেছেন? আর কে নারায়ণ। এই আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তোমরা নিশ্চয়ই পড়েছো, এর আগে সিলেবাসে বা আগের কোনো ক্লাসে তোমরা পড়ে থাকবে যে আর কে নারায়ণের অনেক লেখা রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের পাঠ্যক্রমে থাকে। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তোমরা আবার 11 এর ফার্স্ট পোর্শনে ফার্স্ট ইউনিটে রয়েছে। তো আর কে নারায়ণ তোমরা নিশ্চয়ই জানো যে আর কে নারায়ণের ফুল ফর্ম। আর কে নারায়ণের ফুল ফর্ম লেখো 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 লেখো, কমেন্টে জানাও যে আর কে নারায়ণের ফুল ফর্ম কি হতে পারে। চলো তোমরা যদি লিখতে পারো, অবভিয়াসলি তোমাদের যে কোনো একটা কমেন্ট নিয়ে অবভিয়াসলি একটা ভিডিও করব। তো চলো আর কে নারায়ণের ফুল ফর্ম কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ ঠিক ধরেছো। কি মনে পড়ছে? হ্যাঁ, রসিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী। কত বড় নাম! রসিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী, এত বড় কিন্তু নাম রয়েছে, এত বড়ই নাম। তবে এখানে একটা বিষয় রয়েছে কি, কৃষ্ণস্বামী আয়ার, এই যে কৃষ্ণস্বামী আয়ার, এটা কিন্তু ফাদার অর্থাৎ বাবা, অর্থাৎ আর কে নারায়ণের বাবার নাম কিন্তু তার নামের সঙ্গে জড়িত রয়েছে। তো এই জন্য নামটা অনেক বড়, তাই আর কে নারায়ণ এটা হচ্ছে শর্ট ফর্ম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো আর কে নারায়ণ সম্পর্কে একটু জেনে নিই। টপ টু বটম পর্যন্ত আমরা আর কে নারায়ণ সম্পর্কে আজকে পড়বো, আর এই ক্লাসটা অবভিয়াসলি ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা প্রয়োজন পড়লে খাতা পেন নিয়ে বসো, তথ্যগুলো লিখে নিতে পারো। আমি কিছু কিছু তথ্য হচ্ছে এখানে বোর্ডওয়ার্ক করে দেবো, লিখে দেবো, আর কিছু হচ্ছে তোমরা আমার ওরালের মধ্যে দিয়ে অর্থাৎ ভোকালের মধ্যে দিয়ে অর্থাৎ আমি যা বলছি সেখান থেকেও লিখতে পারো। চলো আজকে ক্লাসটি তোমাদের জন্য। আর কে নারায়ণ জন্মেছিলেন হচ্ছে মাদ্রাস। কোথায়? মাদ্রাসে। জায়গাটার নাম হচ্ছে প্লেস হচ্ছে মাদ্রাস, প্লেস হচ্ছে মাদ্রাস। এই মাদ্রাস এখন হচ্ছে চেন্নাইতে পরিণত হয়েছে। চেন্নাই, নতুন নামকরণ হয়েছে চেন্নাই। আমরা জানি চেন্নাই সম্পর্কে অনেকেই পরিচিত, এর আগের নাম ছিল কিন্তু মাদ্রাস। এই মাদ্রাসে একটা ছোট ছেলে জন্ম হয় যার নাম হচ্ছে আর কে নারায়ণ। পিতা অর্থাৎ পেরেন্টস যদি বলা হয়, পেরেন্টস যার নাম হচ্ছে কৃষ্ণ স্বামী আয়ার। ফাদার, মাদার ছিলেন ননাম বেল, মাদার। তো বাবার নাম হচ্ছে কৃষ্ণস্বামী আয়ার আর মায়ের নাম হচ্ছে ননা বেল, ঠিক আছে? তো ইনার ঔরসে আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন। তো বার্থ যদি বলা হয় 10 অক্টোবর 1906, অর্থাৎ 1906 সালে অক্টোবর 10ই অক্টোবর হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো চলো তার সম্পর্কে একটু বিস্তারিত জানি। দেখো, born on October 10, 1906, অর্থাৎ যিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে
10ই অক্টোবর in মাদ্রাসে, যেটা এখন বলা হবে চেন্নাই। নারায়ণ ওয়াজ দ্য সান অফ আ স্কুল হেডমাস্টার। নারায়ণ ছিলেন একজন স্কুল হেডমাস্টারের ছেলে। তাহলে কৃষ্ণস্বামী আয়ার কিন্তু মহারাজা হাই স্কুলের হচ্ছে একজন প্রধান শিক্ষক ছিলেন, এই কৃষ্ণস্বামী আয়ার। বিকজ হিজ ফাদার্স জব রিকোয়ার্ড ফ্রিকুয়েন্ট ট্রান্সফার্স। তার এই বাবার যে জবের কারণে অর্থাৎ কাজের কারণে, চাকরির কারণে তাকে প্রয়োজন হতো বিভিন্ন জায়গায় যেতে। নারায়ণ ওয়াজ সেন্ট টু লিভ। নারায়ণকে পাঠিয়ে দেওয়া হয়েছিল থাকার জন্য উইথ হিজ মেটারনাল গ্র্যান্ডমাদার, অর্থাৎ মামা ঠাকুমা, যাকে আমরা বলি দিদা বলি। তো তোমরা কি বলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও। যার নাম ছিল পার্বতী, ইন এ ট্র্যাডিশনাল হাউস হোল্ড। যার নাম ছিল পার্বতী, যিনি একটা ঐতিহ্যপরায়ণ একটা বাড়িতে কিন্তু বাড়ির পরিবেশে তিনি হচ্ছে থেকেছিলেন। হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ হিজ ফার্স্ট রিয়েল এডুকেটর। তার ঠাকুমাই ছিল হচ্ছে প্রথম শিক্ষক সত্যিকারে। She taught him classical music. তিনি শিখিয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত, সংস্কৃত, and most importantly সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিচ ওরাল ট্র্যাডিশনস অফ ইন্ডিয়ান মাইথোলজি। অর্থাৎ ভারতে যে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনীগুলো ঠাকুমা এই নারায়ণকে শোনাতেন। শৈশবে অনেক ছেলেমেয়েরা এই ধরনের গল্প শুনতে কিন্তু পছন্দ করত। আর যেহেতু স্বাধীনতার আগে, অতএব সেই সময় এত আমাদের মতন ইন্টারনেটের যুগ ছিল না, মোবাইল ছিল না, এত টিভি ছিল না। তো এমন একটা সময় এই গল্পটাই হচ্ছে প্রধান বিষয় ছিল। তো নারায়ণ কিন্তু এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনতো, কল্পনা করতো, ভাবতো, রিসার্চ করতো, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড। অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ অ্যাজ এ লোনলি চাইল্ড, একটা নিঃসঙ্গ ছেলে যে ঠাকুমার কাছে আছে, অবভিয়াসলি তো নিঃসঙ্গই হবে। নারায়ণ বিফ্রেন্ড পেটস, নারায়ণ বন্ধু হিসেবে পোষ্য বিভিন্ন জীব জানোয়ারদের পেতেন, যেমন ইনক্লুডিং এ পিকক, সঙ্গে ছিল ময়ূর, অ্যান্ড এ মাঙ্কি, একটা বানরও ছিল। দিস আর্লি কম্পেনিয়নশিপ, এই যে প্রারম্ভিক একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব সম্পর্ক উইথ এনিমেলস, প্রাণীদের সঙ্গে, later translated into the deep empathy for all living creatures seen in his writing. তার লেখনীর মধ্যে এই যে প্রাণীদের প্রতি ভালোবাসা, একটা বোধ, এটা কিন্তু পাওয়া গেছে তার লেখনীর মধ্যে। নারায়ণ হেটেড, নারায়ণ কিন্তু প্রচুর ঘৃণা করতেন দ্য রিজিড ডিসিপ্লিন অফ স্কুল, স্কুলের কঠোর নিয়ম কানুন যে পালন, এই ধরনের শৃঙ্খলা পরায়ণ ভাবে থাকা, এটা তিনি পছন্দ করতেন না। He found the Dickensian style, তিনি যেন খুঁজে পেয়েছিলেন একটা ডিকেন্সিয়ান ধাঁচ অফ কলোনিয়াল এডুকেশন, এই ঔপনিবেশিক যে একটা শিক্ষা ব্যবস্থা, সাফোকেটিং, যেন শ্বাসরুদ্ধ হচ্ছে। এ থিম, এই যে একটা বিষয়বস্তু, that would later dominate in his first novel, পরবর্তীতে এই যে বিষয়বস্তুটা, যে রিয়েল লাইফে ঘটে যাওয়া এই বিষয়বস্তুটা সত্যি তার লেখনীর মধ্যে প্রভাব পড়লো। তার প্রথম নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা ছিল তার জীবনের প্রথম নোভেল। এই নোভেলে কিন্তু এই যে স্কুল জীবনের যে কঠোর শৃঙ্খলা মেনে চলা, এই যেটা তিনি অপছন্দ করতেন, যেখানে একটা শিক্ষা যেন শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে, ছেলে মেয়েদের যে সত্যিকারের যে ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে এই ভারী ভারী বইয়ের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য, এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন শৈশব থেকে। তাই তিনি এই বিষয়বস্তুটা এই তার ফার্স্ট নোভেল এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যে তিনি লিখেছেন। ইন দ্য 1920, অর্থাৎ 1920 সালে হি মুভ টু মাইশোর, তিনি চলে যান মাইশোরে টু জয়েন হিজ ফ্যামিলি, পুনরায় আবার বাবা মার সঙ্গে যোগ দেওয়ার জন্য, তার পরিবারের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ এতদিন পর্যন্ত হচ্ছে ঠাকুমার কাছে থেকেছিল, এখন পুরো ফিরে যাবে। মাইশোর উইথ ইটস প্যালেস, হিলস অ্যান্ড স্লোয়ার পেস অফ লাইফ, মাইশোর ছিল যেন একটা প্রাসাদময় পাহাড়
এবং একটা ধীরগতি সম্পূর্ণ একটা জীবনযাত্রা। হি বিকেম দ্য সোল, হয়ে পড়লো সেটা একটা যেন আত্মা, একটা মনোমেজাজ অফ হিজ ফিকশনাল টাউন মালগুডি। তার যে এই যে ফিকশনাল, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে উপন্যাসের একটা শহর, তিনি যে একটা শহর তৈরি করেছেন মালগুডি, এই মালগুডি কিন্তু একটা সত্যিকারের কোনো জায়গায় এক্সিস্ট করে না। মনের মধ্যে যেন একটা তিনি একটা শহর বুনেছিলেন, আর যেটা তিনি নোভেলের মধ্যে প্রায় সময় দেখা যায় এই ব্যবহার করতে। দারুণ একটা মানে ছবি বা একটা ইমেজ তৈরি করেছে এই মালগুডি শহর নিয়ে। নারেন ফেল্ড ইন হিজ ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম। নারেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের যে এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষা ব্যর্থ হয়েছিলেন। আমরা কিন্তু এখানেও একটা ব্যর্থতার গল্প জানবো। আমরা অনেকে আছে একবার ব্যর্থ হয়ে গেলে হাল ছেড়ে দিই, কিন্তু না, তিনি ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা কিন্তু ব্যর্থ হয়েছিলেন। শুধু ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা নয়, and his degree exams multiple times, বারংবার কিন্তু তিনি ডিগ্রি এক্সাম গুলোতেও কিন্তু ব্যর্থ হয়েছেন। তাহলে একজন মানুষ বারংবার ব্যর্থ হলে তো হাল ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তা তো করেনি। কারণ ওই এক্সাম এন্ট্রান্স এগুলো ছিল একটা একটা সুনির্দিষ্ট প্রণালী, সুনির্দিষ্ট পরিকাঠামো, একটা কঠোর একটা পর্যায়। কিন্তু তিনি তো এগুলো পছন্দ করেন না অ্যাকচুয়ালি। তার মানে কি তিনি ডিগ্রি অর্জন করেননি? অবভিয়াসলি করেছেন। তিনি ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। সেখান থেকে আমরা একটা ভালো লেসন, ভালো একটা পার্ট নিতে পারি ওনার কাছ থেকে। তিনি গুরুত্ব কাকে দিয়েছেন দেখো, বলছে হি ওয়াজ নট এ ব্যাড স্টুডেন্ট। ব্যর্থ হয়েছে বলে কি যে খারাপ ছেলে? না, তিনি খারাপ স্টুডেন্ট নয় বা ছাত্র ছিলেন না, বাট হি ওয়াজ এ ড্রিমার। তিনি একজন স্বপ্ন দেখার, তিনি একজন এমন একজন ব্যক্তি যিনি স্বপ্ন দেখতে পছন্দ করেন, তিনি প্যাশনটাকে ফলো করেন। হু প্রেফার্ড রিডিং, যিনি বেশি পছন্দ করতেন পড়তে। পিজি উড হাউস, থমাস হার্ডি, এইরকম লেখকের বইগুলো পড়তে পছন্দ করতেন রাদার দেন টেক্সট বুকস। স্কুলের কলেজের টেক্সট বুকের থেকে এইগুলোকে বেশি পছন্দ করতেন। যারা প্যাশনকে ফলো করে, যারা সুনির্দিষ্ট আর পরিকাঠামো হাঁটতে চায় না, অর্থাৎ স্বাধীনতা চাই, তবেই ক্রিয়েটিভিটি আসবে, তবেই সৃজনশীলমূলক কাজ হবে। আর এটাই তিনি হয়তো নিয়েছিলেন, তাই জীবনে একটা বড় সাফল্য তিনি পেয়েছিলেন হাজারো ব্যর্থতার মধ্যে থেকে। ডিউরিং দ্য ইয়ার হি ফেলড, যে বছরটি তিনি ব্যর্থ হয়েছিলেন, হি স্পেন্ড হিজ ডেজ ওয়াকিং দ্য স্ট্রিট অফ মাইসোর। তিনি কাটিয়েছিলেন দিনগুলি ওই মাইসোরের রাস্তাঘাটে তিনি কাটিয়েছিলেন। হি উড সিট বাই দ্য কুকার হিল লেক, তিনি কুকার হিল হ্রদ রয়েছে, সেই হ্রদের কাছে তিনি বসে থাকতেন। ওয়াক থ্রু দ্য বাসল মার্কেট, ব্যস্ততম বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সাইলেন্টলি অবজার্ভিং, নীরবে তাকিয়ে থাকতেন, পর্যবেক্ষণ করতেন দ্য এক্সেন্ট্রিজ অফ হিউম্যান বিহেভিয়ার, একঘেয়ামি মানুষের আচার আচরণগুলো তিনি পর্যবেক্ষণ করতেন। এটাই হচ্ছে যারা লেখালেখি করে, যে সমস্ত কবি, লেখক, লেখিকারা, তাদের মধ্যে এই গুণগুলো কিন্তু থাকে। তারা নীরবে থাকে, তারা সাইলেন্ট থাকে। তারা সাইলেন্ট মনে কিছু জানে না, এটা ভুল। তারা রিসার্চ করতে শুরু করে তার মাথার মধ্যে, তারা এইরকম একটা জিনিসকে নানানভাবে ভাবতে শুরু করে। এটাই ছিল হয়তো একটা বিষয়। আমরা ওনার জীবন দর্শন থেকে আমরা জানছি this idleness was actually the research for his life work. তার এই নীরব ভাবে থাকা, এই অলস ভাবে থাকাটা হয়তো তার গবেষণা কেন্দ্র, তার মস্তিষ্কে, সেটাই হয়তো তাকে সহযোগিতা করছে। যারা লেখক লেখিকারা হয় তাদের মধ্যে শান্ত মনোভাব থাকে, তার মানে কিছু জানে না এমনটা নয়, তারা অনেক হয়তো বেশি জানে কিন্তু বলে না। সুযোগ সময়ে শুধু খুঁজে বেড়ায়, সঠিক সময় খুঁজে বেড়ায়, কখন কোন মুহূর্তে তার কথাগুলো, মনের ভাবগুলো কিভাবে প্রকাশ করা যায়, এমন হয়তো দিক। আমরা আর কে নারায়ণের জীবন সম্পর্কে যতই পড়ছি ততই আমরা আমাদের মন থেকে একটা মোটিভেশন আসছে যে কলেজ লেভেলের ব্যর্থতার মধ্যে থেকেও যে এত বড় একজন লেখক হওয়া যায়, আমরা সত্যি আমরা আপ্লুত।
আফটার গ্র্যাজুয়েটিং ইন 1930, অর্থাৎ 1930 সালে গ্র্যাজুয়েট পাশ করার পর, এবার অনেকে প্রশ্ন হবে যে কোন কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন পাশ করেছেন। দেখো, গ্র্যাজুয়েশন পাশ করেন 1930 সালে। কোন কলেজ? মহারাজা কলেজ, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মাইসোর। এই মাইসোর ইউনিভার্সিটির আন্ডারে এই মহারাজা কলেজ রয়েছে, সেই মহারাজা কলেজ, সেই কলেজ থেকে তিনি কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেন। নারায়ণ সেট ডাউন, নারায়ণ বসেছিলেন উইথ এ ব্ল্যাঙ্ক নোটবুক, সঙ্গে একটা শূন্য, একটা না লেখার একটা কাগজ বা একটা খাতা নিয়ে বসেছিলেন। হি রোট দ্য ফার্স্ট লাইন, তিনি লিখেছিলেন প্রথম লাইন। কি লিখেছিলেন? ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। তার জীবনে কবি লেখক হওয়ার প্রথম লাইন ছিল ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। সাডেনলি দ্য টাউন অফ মালগুডি, ঠিক তখনই এই মালগুডির যে ভাবনাটা অ্যাপিয়ার্ড ইন হিজ মাইন্ড, তার মনে উদয় হলো। ফর ইয়ার্স, বছরের পর বছর, হি স্পেন্ট হিজ ম্যানুস্ক্রিপ্ট, তিনি খসড়ার জন্য, এই লেখালেখির জন্য তিনি অনেক বছর কাটিয়ে দিলেন। ফর স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এই নোভেলটা টু লন্ডন পাবলিশার, তিনি পাঠিয়েছিলেন, লন্ডন পাবলিশারের কাছে পাঠিয়েছিলেন, অনলি টু রিসিভ রিজেকশন স্লিভস। ভাবা যায়, লন্ডনে পাবলিশার অর্থাৎ প্রকাশকের কাছে পাঠিয়েছিলেন, কেবলমাত্র ফিরে এসছে শুধুমাত্র রিজেকশন, রিজেকশন, রিজেকশন। যত পাবলিশারের কাছে পাঠায় তত রিজেকশন আসে। ভাবুন, প্রথম অ্যাটেম্পট স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এরও একটা নোভেল, প্রথম অ্যাটেম্পট, সেখানে এত ব্যর্থতা। তিনি কিন্তু ডিপ্রেস হয়ে যাননি। তাই ওনার জীবন থেকে আমরা এইটুকু শিখি যে প্রত্যেকের জীবনের যে বড় হয়ে ওঠা, খুব ব্যাপক, মানে খুব ভালো স্থানে যাওয়ার একটা নিচের একটা লেভেল থাকে, যে লেভেলে সবাইকে কোনো না কোনো দিক থেকে ব্যর্থ হতে হয়েছে, কিন্তু যে হাল ছেড়ে দিয়েছে সে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি। যে হালটাকে ধরে রেখেছে, হাজারো ব্যর্থতার মধ্যে থেকে সে নিজেকে যে টিকিয়ে রাখতে পেরেছে ওই জায়গা থেকে, এবং পরপর নিজেকে প্রোগ্রেস করতে পেরেছে, আর সেটাই হয়তো তার সাফল্য এনে দেয়। আর আমরা ওনার জীবন থেকে সেটাই উপলব্ধি করতে পারছি বা সেটাই পড়ছি। যিনি হচ্ছে প্রথম অ্যাটেম্পট, সেই প্রথম অ্যাটেম্পটেই হচ্ছে প্রথম প্রচুর ব্যর্থতা, তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। দেখুন তাহলে কিভাবে তিনি হালটা ধরে রেখেছেন এবং টিকিয়ে রেখেছেন নিজেকে। হি ওয়াজ লিভিং অন লিটল ইনকাম, তিনি জীবনযাত্রা করেছিলেন অল্প, একদম তুচ্ছ অর্থ দিয়ে। রাইটিং আর্টিকেলস ফর এ মাদ্রাস পেপার কল্ড দ্য জাস্টিস, অর্থাৎ জাস্টিস নামে একটা খবরের কাগজ বেরোতো, সেই খবরের কাগজের জন্য বা উদ্দেশ্যে তিনি কিছু কিছু লেখনী লিখতেন, তাতে যা উপার্জন হতো তার জীবনটা কিন্তু তাই চলতো। ভাবুন, শুরুটা প্রত্যেকের হয়তো এমনই হয়। ইন দ্য ইয়ার অফ 1933, 1933 সালে, হি মেট রাজম, তিনি সাক্ষাৎ করলেন রাজমের সাথে। এখানে প্রশ্ন হচ্ছে রাজম কি? রাজম শুনে তোমাদের মনে হচ্ছে যে কোনো একজন ছেলে, আসলে নয়। রাজম হলো একটা মেয়ে যে মাইশোরের রাস্তায় হেঁটে যাচ্ছিল, আর লেখকের চোখে হঠাৎই পড়ল, আর প্রথম দৃষ্টিতে লেখকের মধ্যে প্রেমের ভাবনা জাগে। প্রত্যেকের জীবনে কিন্তু এমনই কিছু হয় যাকে আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। আর যেটা ওই সময় অর্থাৎ 90s-এ এমনও কিছু ঘটেছে যে লাভ এট ফার্স্ট সাইট, তিনি কিন্তু এটাতে বিশ্বাসী ছিলেন, যার কারণে 1933 সালে তিনি হচ্ছে এই দৃশ্যটা, মানে 1933 সালে তিনি সাক্ষাৎ করেছেন, আর সেইখানে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে এই রাজমকেই বিয়ে করবেন। তাই
1934 সালে তিনি কিন্তু বিয়ে করেন রাজমকে। ইট ওয়াজ এ রিয়ার লাভ ম্যারেজ ইন এ কনজারভেটিভ ইরা। এই গোড়ামি যুগে এটা ছিল একটি বিরল লাভ ম্যারেজ, অর্থাৎ হচ্ছে ভালোবাসার বিয়ে। তৎকালীন সময়ে এই যে এই লাভ ম্যারেজটা ছিল একটা খারাপ দৃষ্টিভঙ্গি। 2026 সালে সেটা নয়, বরং এটাই যেন ভালো দৃষ্টিভঙ্গি অনেকের মনে হচ্ছে, বা অনেকের সেটাই মনে হয়। তবুও কিন্তু সেটা হয়তো বিভিন্নভাবে মেনে নেয়, বাট মেনে নিতে বাধ্য হয়ে ওঠে। তো লাভ ম্যারেজ আগেও ছিল, এখনো আছে, এরপরেও থাকবে, এমন কিছুই। তো তৎকালীন লাভ ম্যারেজটা ছিল অনেক বিরল, হতো না, বেশি অ্যারেঞ্জ ম্যারেজ হতো। তো তৎকালীন লাভ ম্যারেজটা একটা ভয়ানক দৃষ্টিভঙ্গি ছিল যেন সমাজের বুকে। আর সেরকম পরিস্থিতিতে থেকেও এখানে আর কে নারায়ণ কিন্তু প্রেম করেই বিয়ে করেছিলেন রাজমকে। 1935 সালে হিজ ফ্রেন্ড পূর্ণ দেন অ্যাট অক্সফোর্ড, পূর্ণ তখন ছিল অক্সফোর্ডে, তার এক বন্ধু showed the manuscript of Swami and Friends to Graham Greene। এই গ্রাম গ্রিনি হচ্ছে একজন ব্রিটিশ, তাকেই দেখালো একজন পাবলিশারকে খোঁজার জন্য। গ্রিনি লাভড ইট, গ্রিনি কিন্তু পড়লেন, তিনিও কিন্তু একজন লেখক, তিনি এটা পড়লেন। ফাউন্ড এ পাবলিশার, তিনি খুঁজলেন একটা প্রকাশককে খুঁজলেন। অ্যান্ড বিকাম নারায়ণস লাইফ লং মেন্টর, আর তিনিই হলেন এই আর কে নারায়ণের একজন হচ্ছে লাইফ লং মেন্টর হয়ে উঠলেন। অ্যান্ড লিটারারি এজেন্ট ইন দ্য ওয়েস্ট, এবং পাশ্চাত্যে একজন হচ্ছে সাহিত্যিক একজন প্রতিনিধি হিসেবে, গ্রাম গ্রিনি একজন সাহিত্যিক প্রতিনিধি হিসেবে পাশ্চাত্যে হয়ে ওঠেন। In 1939 his wife Rajam died of typhoid, অর্থাৎ 1939 সালে রাজম কিন্তু টাইফয়েড রোগে মারা গেলেন। নারায়ণ was plunged into a deep depression। যেহেতু প্রিয় মানুষ মারা গেছেন, অবভিয়াসলি সেখানে আনন্দ পাবেন না, সেখানে হচ্ছে গভীর একটা ডিপ্রেশন, একটা মানসিক বিহ্বলে পড়ে গেলেন। He stopped writing for a time, তিনি লেখাঝোকাগুলো ওই সময় বন্ধ করে দিলেন। Focusing solely on his young daughter হেমা, হেমা হচ্ছে তার কন্যা, সেই কন্যার উপর সম্পূর্ণ যত্নশীল হয়ে উঠলেন। His grief, তার দুঃখ, eventually led him to spiritualism, অর্থাৎ আধ্যাত্মিকতায় নিয়ে গেছে তার এই দুঃখ। দ্য রাইটিং অফ দ্য ইংলিশ টিচার পাবলিশড হয়েছিল 1945 সালে। আফটার দ্য 1940s, অর্থাৎ 1940 সালের পর থেকে নারায়ণ এন্টার হিজ মোস্ট প্রোডাক্টিভ ফেজ, নারায়ণ কিন্তু নিজেকে মগ্ন করলেন একটা ফলপ্রসূত কাজে। হি মুভড অ্যাওয়ে ফ্রম দ্য চাইল্ডহুড ইনোসেন্স অফ হিজ আর্লি বুকস, তার যে আগের বইগুলো ছিল সবই শিশুদেরকে নিয়ে লেখা, তিনি সেগুলো থেকে ছেড়ে বেরিয়ে গেলেন। and began exploring the complex psychology of adulthood, তিনি অন্বেষণ করতে শুরু করলেন যে বড়দের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে লিখতে শুরু করলেন। he founded his own publishing house, তিনি তৈরি করলেন নিজের প্রকাশনার একটা বাড়ি তৈরি করলেন, অর্থাৎ তিনি বাড়িতে হচ্ছে প্রকাশ করলেন, অর্থাৎ তিনি তার লেখনীগুলো প্রকাশ করার জন্য একটি বাড়ি তৈরি করলেন। ইন্ডিয়ান থট পাবলিকেশনস, অর্থাৎ সেই যে বাড়ির নাম রেখেছে ইন্ডিয়ান থট পাবলিকেশনস ইন মাইসোর, টু এনশিওর দ্যাট হি হ্যাড টোটাল কন্ট্রোল ওভার হিজ ওয়ার্ক, তিনি নিশ্চিত করাচ্ছেন যে সমস্ত তার কাজগুলো ওই বিষয়গুলোর উপর হবে, সমস্ত নিয়ন্ত্রণাধীনে থাকবে। ইন 1956 সালে হি ট্রাভেল টু ইউনাইটেড স্টেট, মানে ইউএসএ, তিনি ইউএসএ তে চলে গেলেন অন এ রকফেলার ফেলোশিপ। ইট ওয়াজ ডিউরিং হিজ ট্রিপ, এটা ছিল সেই ভ্রমণের সময়। while traveling across America, যখন আমেরিকা ভ্রমণ করছিলেন, that he wrote his first famous novel, তার বিখ্যাত নোবেল উপন্যাস দ্য গাইড।
1958 সালে এটা পাবলিশ হয়েছিল, যার জন্য তিনি একটা বড়সড় পুরস্কার কিন্তু পেয়েছিলেন। In the 1960 সালে he won India's highest literary honor, ভারতবর্ষের একটা সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন সাহিত্য একাডেমি ফর দ্য গাইড, এই গাইডের জন্য। As he aged, যখন তার বয়স হলো, নারায়ণ became an elder statesman of literature, অর্থাৎ এই যে সাহিত্য দর্শনে বা এই সাহিত্যে একটা বড়সড় নাম হয়ে উঠলো। In 1980 সালে his short stories, তার ছোট ছোট গল্প were adapted into a legendary TV series, তার যে বিভিন্ন ছোট ছোট গল্পগুলো যেটা টিভি সিরিজের মধ্যে দেখানো হতো, the hunting theme song and relatable characters made Malgudi a household name in India। এই যে হান্টিং সং, থিম সং, এই গানগুলো and relatable characters, তার জড়িয়ে থাকা যে সমস্ত চরিত্রগুলো, এগুলো হচ্ছে অর্থাৎ মালগুডি, এটা যেন তৎকালীন সবার গৃহে গৃহে এসে গেছিল। He was nominated to রাজ্যসভা, তিনি নমিনেটেড হয়েছিলেন রাজ্যসভার আপার হাউস অফ পার্লামেন্ট। He rarely spoke, তিনি খুব কমই হয়তো কথা বলেছিলেন, বাট when he did, যখন তিনি বলেছিলেন, it was to advocate for the overburdened child, অর্থাৎ শিশুর ওপর বোঝা চাপিয়ে দেওয়া, শিক্ষার বোঝা, এই নিয়ে কিন্তু তিনি কথা তুলেছিলেন। He argued, তিনি হচ্ছে যুক্তি দেখিয়েছিলেন, that the heavy school bags and roads learning were destroying the soul of Indian youth, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে শিশুর ওপর শিক্ষার ভার চাপিয়ে দেওয়া, স্কুল ব্যাগ চাপিয়ে দেওয়া, পুঁথিগত বিষয় চাপিয়ে দেওয়া, এতে ভারতের যুবকদের যে আসল যে ক্রিয়েটিভিটি, আসল যে সৃজনশীলতাকে নষ্ট করে দেওয়া। এটা যেন একটা 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 পথ, একটা প্রবাহ, যেখানে শুধুমাত্র স্টুডেন্টরা শুধু পুঁথিগত বিদ্যা পড়ে যাবে, কোনো সৃষ্টিশীল, কোনো সৃজনশীল কোনো কিছুই থাকবে না। এতে বরং খারাপ, মানে এতে বরং ভালো কিছুই হবে না, খারাপই হবে। Despite his fame, এত নাম ধাম থাকা সত্ত্বেও, he lived in a modest house in Mysore, তিনি একটা সাধারণ বাড়িতে মাইসোরে থাকতেন। Took the bus, তিনি বাসে চড়তেন, and remain accessible to his friends, fans, সমস্ত বন্ধু বান্ধব এবং অনুসরণ বা অনুগামীদের সঙ্গে একদম স্বাভাবিকভাবে তিনি মিশতেন। He continued to write, তিনি লেখালেখি চালিয়ে যেতেন until his late 80s, অর্থাৎ 80 বছর পরেও, including his final novel The World of Nagraj, তার শেষ নোভেল ছিল The World of Nagraj। In the year of 2001 সালে নারায়ণ moved back to Madras, নারায়ণ কিন্তু চলে যান মাদ্রাসে to be near his daughter, তার কন্যার কাছে। Even at 94, অর্থাৎ 94 বছর বয়সে, his mind was sharp, তার মন ছিল খুবই তীক্ষ্ণ, তার বুদ্ধি ছিল খুবই তীক্ষ্ণ। He was planning a new novel about a grandfather and a grandson, তিনি about a grandfather and grandson কে নিয়ে তিনি একটা নোবেল পরিকল্পনা করছিলেন। আর কে নারায়ণ passed away, আর কে নারায়ণ মারা গেলেন on May 13, 2001, 2001 সালে মে 13ই মে তিনি মারা যান at the age of 94, অর্থাৎ 94 বছর বয়সে। He died as he lived with quiet dignity, যেভাবে হচ্ছে মর্যাদা নিয়ে বেঁচেছিলেন, ঠিক সেই রকম ভাবে মর্যাদা নিয়ে তিনি যেন মারা গেলেন। এই আর কে নারায়ণের জীবন দর্শন থেকে আমরা এইটুকু শিখেছি যে জীবনে অনেক উত্থান পতন থাকবে, তার মধ্য থেকেই হচ্ছে আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, এটাই। তিনি একাডেমিক লেভেলে নানান ভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছেড়ে দেননি, তিনি হয়েছেন একজন লেখক। তো অবভিয়াসলি আর কে নারায়ণের সম্পর্কে তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা কোনো কিছু অনুপ্রাণিত হয়েছো কিনা অবভিয়াসলি। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে আসল টপিক
অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। চলো আজকের মতন টাটা।